আসেন শুরুতে আসেন। আসেন। বসেন। আপনার নাম কি? বিশ্বাস। সুরুচি বিশ্বাস। সুরুচির কি মন খারাপ? স্যার না, এই মুহূর্তে একটু নার্ভাস? নার্ভাস লাগতেছে। আচ্ছা সুরুচি, আপনার নামের অর্থ কি? সব কিছুতে যে সুন্দর, রুচি সম্মত এবং যার মনের সু বিরাজ করে, মানে সু বলতে সুন্দর কিছুতে বিরাজ করে, সব সর্বময়। আচ্ছা সুরুচি, আপনার সিনিয়র কে? লার্নেড আলহাজ এমডি আসগর আলী খান। কোর্টে গেছেন? স্যার এই মুহূর্তে চাইনি, কবে গেছিলেন? কিছুদিন আগে। কিছুদিন আগে, যেদিন সর্বশেষ গিয়েছিলেন সেদিন কি করছেন মনে আছে? স্যার নিজের ব্যক্তিগত কাজে। কোনো শুনানিতে ছিলেন সিনিয়রের সাথে? না স্যার। আচ্ছা সুরুচি, বলেন তো ইভটিজিং এর সাজা আছে কত? কোথায় আছে ইভটিজিং? স্যার 509। কোন আইনের 509? স্যার ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধির 509 ধারায়। আচ্ছা সুরুচি, বলেন তো যে বাংলাদেশ বার কাউন্সিলের সম্পাদককে? স্যার এই মুহূর্তে আমি বলতে পারবো না। বলতে পারবেন না? এই মুহূর্তে কি বলতে পারবেন? কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করলে পারবেন বলেন? আচ্ছা আপনার প্রতি সর্বশেষ প্রশ্ন, বলেন যে আপনি আইনজীবী হতে চান কেন? স্যার আইনজীবী স্যার মহৎ পেশা, মানুষের পাশে দাঁড়ানো এবং সেবা করা যায়, এই কারণে আমার ভালো লাগে, দীর্ঘদিনের ইচ্ছা, আমি এই পেশায় যুক্ত। এই পেশায় আসার পেছনে আপনার অনুপ্রেরণা কে ছিল? আমার মাই হচ্ছে সবচেয়ে বড় প্রেরণা। আমার মার স্বপ্ন ছিল হয় নার্স হবে, মানুষের পাশে দাঁড়াবে, সেবা করবে, না হলে অ্যাডভোকেট হয়ে সবার পাশে দাঁড়ানো, সেবা করবে। সেটা পারে নাই, তাই মেয়ে হিসাবে আমার সবসময় উৎসাহ। ঠিক আছে সুরুচি, ভালো থাকবেন, শুভকামনা। আসেন। বসেন। আপনার নাম কি? অনুপ বিশ্বাস। অনুপ বিশ্বাস। অনুপ বিশ্বাস কোন জেলা থেকে এসেছেন? গোপালগঞ্জ জেলা। আপনার সিনিয়রের নাম কি? লার্নেড এমডি আইব আলী খান। সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? দুই সাইডে। আপনি কোর্টে যান? স্যার নিয়মিত যাই। কেন যান না? অন্য কিছু করেন? তাহলে যান না কেন? এই পড়াশোনা নিয়ে চিন্তা যাই। কি পড়াশোনা? জুডিশিয়ারি দিয়েছেন? তাহলে তো বার কাউন্সিলের লিখিত পরীক্ষা তো অনেক আগে হয়েছে, আর ভাইবার লিখিত পরীক্ষার রেজাল্ট দিলে প্রায় 3 মাস পরে। সেই 3 মাস কি কি ভাইবার জন্য প্রস্তুতি নিছেন? না স্যার, তো মাত্র যে বললেন যে কোর্টে যান না, পড়াশোনা করেন, তাহলে কি পড়াশোনা করছেন? কোন বিষয়ের? পড়াশোনা করছেন নাকি মিথ্যা বললেন, কোনটা বলেন? করছেন? আচ্ছা কোন বিষয় থেকে প্রশ্ন করব বলেন, যেহেতু আপনি অনেক পড়াশোনা করছেন, কোন বিষয় থেকে? ফৌজদারি।
আচ্ছা, অনুপ বিশ্বাস, বলেন তো ফৌজদারি মামলায় অব্যাহতির যে শুনানি হয়, এই শুনানির সময় আদালত কোন কোন বিষয় বিবেচনা করে? আচ্ছা, অব্যাহতি বুঝেন তো? অব্যাহতি কাকে বলে? হচ্ছে যে মামলার কোনো যদি আসামির বিরুদ্ধে কোনো না পায় ম্যাজিস্ট্রেট দোষ প্রমাণ না পায় তাহলে তাকে অবধি দিতে হবে। অব্যাহতি দিতে পারে। বলেন তো যে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আসামি কি নারাজি দিতে পারে কিনা? না স্যার। নারাজি বুঝেন? জি স্যার। নারাজি কি মানে কি মানেন না? যে অভিযোগটা মানে তদন্ত দিয়েছে সেটা তার সেজন্য তাহলে নারাজি কে দেয়? স্যার নারাজি দেয় বা বাদী পক্ষ দেয়। বাদী পক্ষ কি নারাজি কি চার্জশিটের বিরুদ্ধে দেয় না ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে দেয়? নারাজি দেয় স্যার চার্জশিট। ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে দেওয়া যায় না? আচ্ছা, আপনার আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, বলেন রিমান্ড কি? রিমান্ড হচ্ছে স্যার হাজতে প্রেরণ কাকে? হেফাজতে স্যার আসামিকে কোন ধরনের মামলায়? স্যার জিয়ার জিয়ার মামলায়। সর্ব রিমান্ডের মেয়াদ কতদিন? সর্বোচ্চ কতদিনের জন্য হতে পারে? 15 দিন। ঠিক আছে, ধন্যবাদ। আসেন। দেখেন, আমি দুইটা বিষয় বলি। হ্যাঁ, আসেন। বসেন। আচ্ছা, কোন বার থেকে এসেছেন? আমি গোপালগঞ্জ বার থেকে এসেছি। আপনার সিনিয়রের নাম কি? আমার সিনিয়র আমার বাবা লার্নিং অ্যাডভোকেট জনাব AFSM আতিয়ার। আচ্ছা, আপনার বাবা অ্যাডভোকেট। আপনি কি কোর্টে যান? হ্যাঁ, সর্বশেষ কোন মামলার শুনানিতে ছিলেন? আমি কোনো শুনানিতে ছিলাম না, তবে আমি কোর্টে যাওয়া আসা করেছি। বাবার সঙ্গে চেম্বারে কিছু কাজ করেছি। 6 মাস যে কাজ করছেন, স্যারের সাথে যান নাই কোনো শুনানিতে? শুনানিতে গিয়েছিলাম আমি, মানে একবার গিয়েছিলাম। হ্যাঁ, সেইবার কি কি শুনানি করেছিল? আমি একটা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের একটা কেসে গিয়েছিলাম। আচ্ছা, বলেন তো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে? বলেন। যুগ্ম জেলা জজ। আচ্ছা, আপনাকে কোন বিষয় থেকে প্রশ্ন করব বলেন? স্যার, আপনার শিক্ষার মোটামুটি আমি ধারণা নিয়ে এসেছি। আপনি যে গতকাল রাতে কোন সাবজেক্ট করছেন বলেন? স্যার সবকিছু ওভারঅল একটা ধারণা সবকিছু নিয়েছি। ওভারঅল করছেন। আচ্ছা, ঠিক আছে, বলেন দেখি যে অব্যাহতি এবং খালাস এই বিষয় দুইটা কি? স্যার, অব্যাহতি হচ্ছে যখন চার্জ ফৌজদারি কার্যবিধি যে চার্জ গঠনের আগে যদি কোনো বিচার কার্যক্রম চলার সময় যদি মনে হয় যে আসামির অপরাধ প্রমাণ না হয়, তখন সেই ক্ষেত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু চার্জ গঠনের পরে যদি কোনো মামলায় বিচার করে দেখা যায় যে না, তার যথেষ্ট মানে চার্জ গঠন পরে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে যদি মনে হয় যে না, তার বিরুদ্ধে আইনত কিছু সংশোধনীত, তখন তাকে খালাস প্রদান করা হয়। আচ্ছা, আপনার প্রতি সর্বশেষ প্রশ্ন, বলেন যে খালাসের ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? ডিভিশন দেন। ঠিক আছে, ধন্যবাদ। আসেন। ধন্যবাদ। কারণ আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার।
কোন বার থেকে আসছেন? গোপালগঞ্জ বার। গোপালগঞ্জ বার। আইনজীবী কেন হতে চান? আইনজীবী হতে চাই, আইনজীবী একটা মহৎ পেশা, এজন্য যাতে মানুষের সেবা করতে পারি, পাশে দাঁড়াতে পারি এজন্য। অর্থ উপার্জন করতে চান না? স্যার, অর্থ উপার্জনের হিসেবে এরকম বিষয় দেখি নাই কখনো, মানে মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই, এটাই। কোর্টে গিয়ে সিনিয়রদের টাকা নিতে দেখেন নাই? জি স্যার, ঠিক। আচ্ছা, অর্থ উপার্জন করা খারাপ কোনো বিষয় না। সো মহৎ পেশার পাশাপাশি বলবেন যে আমি অর্থ উপার্জন করতে চাই। আচ্ছা, আপনি তো গোপালগঞ্জ বার থেকে আসছেন। জি স্যার। গোপালগঞ্জ বারের বর্তমান সভাপতি সেক্রেটারির নাম কি বলেন? সভাপতির নাম হচ্ছে আলহাজ এম এ নাসির আহমেদ, আর সেক্রেটারির নাম হচ্ছে আলহাজ এম জুলকাদর আহমেদ। আচ্ছা, আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান? ওবেসে। ওই সাইডে। আচ্ছা বলেন তো, আপিল আদালত একটা মামলা কেন রিমান্ডে পাঠায়? বিচারিক পারবেন? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এই মুহূর্তে মনে পড়ছে না। কেস ডায়েরি করেছেন? জি স্যার। আচ্ছা বলেন তো, যে একটা দেওয়ানি মামলার যে ধাপগুলো এগুলো বলেন। আরজি আরজি দাখিল, সমন জারি, লিখিত জবাব, তারপরে বিকল্প বিরোধ নিষ্পত্তি, বিচার্য বিষয় গঠন, আবিষ্কার ও উদ্ঘাটন, চূড়ান্ত শুনানির তারিখ বিচার্য বিষয়ের তারিখ নির্ধারণ, চূড়ান্ত শুনানি, অধিগত চূড়ান্ত শুনানি, যুক্তিতর্ক, রায় ও ডিগ্রি, আপিল। আচ্ছা, আপনার প্রতি সর্বশেষ প্রশ্ন, বলেন যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোনো আপিল এখতিয়ার আছে কিনা? স্যার নেই, আপিল এখতিয়ার নেই, কারণ মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট নেই। কোনো ক্ষেত্রেই কি আপিল এখতিয়ার নেই? জি স্যার আছে। কোন ক্ষেত্রে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। স্যার এই মধ্যে মনে করছি না। ঠিক আছে, ধন্যবাদ, আসেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার নাম কি বলেন? শিবন মোল্লা। শিপন মোল্লা। শিপন মোল্লা কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জ। গোপালগঞ্জ বারে। আচ্ছা, গোপালগঞ্জের দুইজন বিখ্যাত আইনজীবীর নাম বলেন তো। আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আসগর খান, যিনি আমার শ্রদ্ধাভাজন সিনিয়র, এবং আলহাজ এম এম নাসির আহমেদ, যিনি বর্তমান গোপালগঞ্জ বারের সম্মানিত সভাপতি ছিলেন। গোপালগঞ্জ বারের কোনো জাস্টিসের নাম জানেন? গোপালগঞ্জের জেলায় যার বাসা আর কি, বাড়ি, জি কে? স্যার, সাবেক আইন বিভাগের শ্রদ্ধাভাজন বিচারপতি বিচার প্রণাম স্মরণ করতে পারতেছেন না? আচ্ছা আচ্ছা, শিপন সাহেব, কারফিউ শব্দ শুনেছেন? জি স্যার, শুনেছি। কারফিউ বলতে কি বুঝেন? কোন আইনে এই বিধানটা আছে? 144 ধারা কখন জারি করে? স্যার, যখন একটা এলাকায় কোনো এলাকায় দেখা যাচ্ছে স্যার, ওই মানে কোনো দাঙ্গা হাঙ্গামা বা কোনো ইসের গ্রাস করছে, তখন 144 ধারা জারি করে। কে জারি করে? যদি স্যার এটা মেট্রোপলিটন এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার জারি করেন, আর যদি মেট্রোপলিটন এলাকার বাইরে হয় তাহলে এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করেন। আচ্ছা, 144 ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে সেই ক্ষেত্রে কি প্রতিকার আছে তার বিরুদ্ধে? আচ্ছা শিপন সাহেব, 2025 সালে ফৌজদারি কার্যবিধি সংশোধনী হয়েছে বেশ কতগুলো ধারা। আপনি কি দুইটা বিধান বলতে পারবেন যে এখানে সংশোধিত হয়েছে এই বিধানগুলো? বলেন।
540 এ ধারা সংশোধিত হয়েছে স্যার, যেখানে বলা ছিল যে যখন একাধিক আসামি থাকবে তার মধ্যে থেকে পূর্বে ছিল একজন আসামি যদি উপস্থিত থাকে তাহলে জেরা করা যাবে। আর 2025 সালের সংশোধনীতে বলা হয়েছে যে যদি একজন আসামিও না থাকে তাহলে তাকে জেরা করা যাবে, সাক্ষীকে জেরা করা যাবে। আর স্যার 32 ধারা 32 ধারা ওখানে সংশোধন করা হয়েছে স্যার। আচ্ছা, আপনার প্রতি সর্বশেষ প্রশ্ন, বলেন যে ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলাই হোক না কেন, বিচারক কি কখনো আসামিকে বা বিবাদীকে প্রশ্ন করতে পারে কিনা? আর কোথায় আছে এই বিধানটা? ফৌজদারি কার্যবিধি 165 স্যার। সাক্ষ্য আইনের 165 ধারায়। ধন্যবাদ, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম কি? মোহাম্মদ বদরুজ্জামান শেখ। বদরুজ্জামান শেখ, আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন বলতে স্যার আমি আইনজীবী, মানে আইন পেশায় এত দেরিতে কেন? দেরিতে হচ্ছে আমি সরকারি চাকরি দিয়েছিলাম গভর্নমেন্ট প্রজেক্ট, কিসে? জাতীয় পুষ্টি কার্যক্রম জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। আচ্ছা, তো ওটা কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল? স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয়। তো ওখান থেকে ছেড়ে আসলেন কেন? ওটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড ছিল, 2012 সালে শেষ হয়ে গেছে। 12 সালে শেষ হয়েছে, তো এখন তো 25 সাল, এতদিন? আমার এক বন্ধু আছে কাজী আক্তারুজ্জামান অ্যাডভোকেট, ও 2010 সালে অ্যাডভোকেটের পরীক্ষা দেয়। তো তা আমার খুব পরিচিত, ও আমাকে অনুপ্রেরণা দিল যে যেহেতু প্রজেক্ট শেষ হয়ে গেছে, যদি এখানে ল কমপ্লিট করি সেটা একটা সম্মানের পেশা এবং এখানে আর্থিক সুবিধা আছে এবং দরিদ্র অসহায় মানুষের এখানে সেবা দেওয়ারও সুযোগ আছে। আচ্ছা, এটা তো 12 সালের কথা, এতদিন কি করেছেন 12 সাল থেকে 25 পর্যন্ত? মানে আপনি জীবিকা নির্বাহ করেন কিভাবে? এরপরে প্রাইভেট ফার্মে কাজ করেছি কোম্পানিতে, আর বিশেষ করে আমি 2015 সালে থেকে ল পড়া শুরু করছি, তারপরে থেকে এই পর্যন্ত প্র্যাকটিসে আছি। প্র্যাকটিসে আসেন। আপনার সিনিয়র কে? আমার সিনিয়র লার্নেড অ্যাডভোকেট আলহাজ আসগর আলী খান। আচ্ছা, আপনার নাম কি বললেন? মোহাম্মদ বদরুজ্জামান শেখ। অর্থ কি? পূর্ণ বদরুজ্জামান হচ্ছে পূর্ণ উজ্জ্বল চাঁদ। বলেন তো, বদরের যুদ্ধ কত সালে হয়? বদরের যুদ্ধ শুরু হয়, এটা ইসলামের প্রথম যুদ্ধ, এটা হচ্ছে 624 খ্রিস্টাব্দে, আর দ্বিতীয় হিজরি 17 রমজান। আচ্ছা বদরুজ্জামান সাহেব, বলেন তো, একটা ফৌজদারি মামলায় আপিল কখন কখন করা যায়? ফৌজদারি মামলায় আপিল কখন করা যায়? যখন মামলা রায় দেওয়া হয়, তারপরে রায়ে যদি কেউ ক্ষুব্ধ থাকে যে কোনো পক্ষ, সে উচ্চ আদালতে আপিল। আচ্ছা, মনে করেন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজন আসামিকে খালাস দিয়েছে, এখন সংক্ষুব্ধ পক্ষ কোথায় আপিল দায়ের করবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারায়? আচ্ছা, এই মুহূর্তে কি মনে করতে পারতেছেন, কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করব বলেন? স্যার আমি সবগুলোই পড়েছি মোটামুটি। বলেন তো, হিজানাত কি? জানার অভিভাবকত্ব। আচ্ছা বদরুজ্জামান সাহেব, আপনার প্রতি শেষ প্রশ্ন, আপনি বলেন যে ডিক্রি এবং আদেশ এর মধ্যে পার্থক্য কি? ডিগ্রি আর আদেশ। আদেশ হচ্ছে কোনো মামলা চলাকালীন সময় আবেদনের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত দেওয়া হয় সেটা হলো আদেশ। আর ডিগ্রি হচ্ছে রায়ের পরে
কোনো মামলা রায় যখন হয়ে যায়, রায় হওয়ার পরে যে সিদ্ধান্ত দেওয়া হয়, চূড়ান্ত দেওয়া হয়, সেটা হলো ডিগ্রি। অর্থাৎ রায় যেদিন দেওয়া হয় তার 7 দিন পরে ডিগ্রি। তাহলে রায় এবং ডিক্রির মধ্যে পার্থক্য কি? রায়ের ডিগ্রির মধ্যে রায় হলো গিয়ে সিদ্ধান্ত সমূহ আলোচনা করা, আর ডিগ্রি হলো সিদ্ধান্ত সমূহের ফলাফল। এমন 2টা ডিক্রির কথা বলেন যার বিরুদ্ধে আপিল করা যায় না। সোলেনামার। আর আর একটা হলো আর একটা হলো সংক্ষিপ্ত যে বিচার পদ্ধতি আছে। সংক্ষিপ্ত বিচার পদ্ধতি কোথায় আছে? বিচার পদ্ধতি আছে 413 তো ফৌজদারি। ঠিক আছে, ধন্যবাদ, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, আসসালাম, বসেন। কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জ বার। গোপালগঞ্জ বারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নাম কি বলেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মহোদয় মোহাম্মদ রেজাউল করিম। বলেন তো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোন কোন ক্ষেত্রে আপিল এখতিয়ার আছে? স্যার, অপর্যাপ্ত দণ্ডে অপর্যাপ্ত জামানতের বিরুদ্ধে আর হলো আপনার দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি আপনার কত ধারায় আছে? আচ্ছা, বলেন তো দেখি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি সাজা দিতে পারে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার 7 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত সাজা দিতে পারে এবং 10,000 টাকা জরিমানা করতে পারে। আচ্ছা, সার্চ ওয়ারেন্ট কি? স্যার, সার্চ হলো আপনার তল্লাশি করা হবে। কখন ইস্যু করে সার্চ ওয়ারেন্ট? স্মরণে নেই। আচ্ছা, বরকত সাহেব, সামারি ট্রায়াল সম্পর্কে বলুন তো। স্যার, সামারি সংক্ষিপ্ত বিচার কখন করে সংক্ষিপ্ত বিচার? স্যার, যখন মামলাটা দ্রুত নিষ্পত্তি করার প্রয়োজন হয় তখন। কখন? স্যার, আমি তো বলতে পারতেছি না। বলতে পারতেছেন না। আচ্ছা, আপিল আদালতে জামিন চাই কখন? স্যার, আপিল আদালতে জামিন চাই স্যার, বলতে পারতেছি না। বলতে পারতেছেন না। কোন বিষয় থেকে প্রশ্ন করলে বলতে পারবেন, বলেন। স্যার, পড়ছি কম বেশি সব বিষয় পড়ছে। দেওয়ানি পড়েছেন? স্যার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটা মামলা কখন করে, বলেন। স্যার, যখন আপনার বিআরএস রিপোর্ট ভুল হয় তখন সংক্ষুব্ধ পক্ষ সেই ভুলের বিরুদ্ধে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেন। বিআরএস অর্থ কি? বিআরএস তো বাংলাদেশ ডিভিশনাল সার্ভে। কোর্টে যান? স্যার, যাই। সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে? স্যার, সিনিয়র সিভিল এবং ক্রিমিনাল উভয় সাইডই করে, কিন্তু সিভিল সেক্টর একটু বেশি করে। সিভিল সাইড বেশি করে। তাহলে বলেন, ফর্মাল ডিফেক্ট কি? স্যার, ফরমাল ডিবেট হচ্ছে নীতি সিদ্ধান্ত। বিষয়টা কি? স্যার, যে বিষয়টা হচ্ছে আপনার বাদী একটা মামলা করলো, মামলা দেখা যাচ্ছে যে বাদী যে বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে ওই বিষয়ে যদি ওই বিষয়ের সাথে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া দরকার ছিল কিন্তু চাওয়া হয় নাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মামলা ডিগ্রি পাইলেও বাদী প্রকৃত যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে, যার কারণে আপনার সেই ক্ষেত্রে নয়, সেটা হলো নীতি সিদ্ধান্ত। ফর্মাল ডিফেক্ট থাকলে বাদীর প্রতিকার কি? স্যার, ফরমাল ডিফেক্ট থাকলে বাদীর প্রতিকার হচ্ছে আরও সংশোধনের সুযোগ আছে এবং মামলা সাথে বুঝে নিয়ে মামলা নতুন করে মামলা করার সুযোগ আছে। আচ্ছা, আপনার প্রতি সর্বশেষ প্রশ্ন,
দেওয়ানি মামলায় ডিসকভার শুনছেন? ডিসকভারি এটা কোন পর্যায়ে এসে এই ধাপটা অনুসরণ করা হয়? স্যার এটা হচ্ছে আপনার মামলায় আপনার বিবাদী পক্ষ আপনার মামলায় আপনার ইস্যু গঠনের পরের স্টেপটা। কেন ডিসকভার মানে কি, বিষয়টা কি? এখন যদি বাদী পক্ষ বা বিবাদী পক্ষ যদি আপনার কোনো প্রশ্ন থাকে বাদীর কাছে বা বিবাদীর কাছে, তখন যে কোনো পক্ষ সে অপর পক্ষের কাছে সে প্রশ্ন জিজ্ঞাসার জন্য এই পদক্ষেপটা গ্রহণ করা হয়। ঠিক আছে, ধন্যবাদ বরকত সাহেব, আসতে পারেন। হ্যাঁ আসেন, নমস্কার, বসেন। আপনার নাম বলেন। দীপিকা রায়। দীপিকা রায়। দীপিকা আইনজীবী হতে চান কেন? আচ্ছা, বিশেষত আমার স্বামী একজন লার্নেড অ্যাডভোকেট। তিনি তার একটু অনুপ্রেরণা ছিল, তারপরে তাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আর তাছাড়া আজকাল মানুষ, বিশেষ করে মেয়েরা যে অধিকার থেকে বঞ্চিত হয়, তাদের পাশে দাঁড়ানোর জন্য আর অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আইনজীবী। আচ্ছা, ধরেন আপনার কাছে একজন অসহায় দুস্থ একজন ক্লায়েন্ট আসছে, এখন ওনার আপনাকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, আবার কোর্ট ফিস দেওয়ারও সামর্থ্য নেই। এখন একজন আইনজীবী হিসেবে আপনি কি করবেন? স্যার, আমি একজন আইনজীবী হিসেবে আমার পারিশ্রমিকটা না নিয়ে আমি তার জন্য সহায়তা করতে পারি, কিন্তু একেবারে কোর্ট ফি নিতে ততটা পারে। কোর্ট ফির টাকা আপনি দিবেন না? দিবেন না? আমি তার জন্য বিনামূল্যে পরিশ্রম করতে পারি। তাহলে কোর্ট ফি যদি তার না থাকে তাহলে কি সে মামলা করবে না? স্যার, মামলা করতে পারবে। যদি কোর্ট ফি সে না দিতে পারে তাহলে নিঃস্ব ব্যক্তির মামলা আছে। নিঃস্ব ব্যক্তি হিসেবে যে নিঃস্ব ব্যক্তি কে? নিঃস্ব ব্যক্তি হলো মামলার বিষয়বস্তু ব্যতীত তার কোনো অর্থ থাকবে। কত অর্থ নেই? কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট আছে? স্যার, 5,000-এর বেশি। তো তাহলে আপনি নিঃস্ব ব্যক্তি, আপনার ক্লায়েন্টকে নিঃস্ব ব্যক্তি হিসেবে আবেদন করাবেন, তাই তো? যাতে কোর্ট ফি মওকুফ করা যায়। এই নিঃস্ব ব্যক্তি এই বিধানটা কোথায় আছে? দেওয়ানি কার্যবিধি 33 আদেশে। 33 আদেশে। আচ্ছা দীপিকা, আপনার হাজবেন্ডের সাথে কি আপনি প্র্যাকটিস করেন নাকি আপনার সিনিয়র কে? আমার সিনিয়রের নাম হলো লার্নেড অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম। আমি ওনার সাথেও করি, আমার হাজবেন্ডের সাথেও করি। আচ্ছা দীপিকা, বলেন যে একটা দেওয়ানি মামলায় কখন কোনো মামলা আপিল আদালত রিমান্ডে প্রেরণ করে? স্যার, যখন কোনো মামলা এই সাক্ষী এবং যুক্তিতর্কের পর্যায়ে পৌঁছায় না, তার আগেই নিষ্পত্তি হয়ে যায়, এরকম কিছু হলে তখন পুনরায় আবার সাক্ষী গ্রহণ বা অনুসন্ধানের জন্য রিমান্ডে পাঠাতে পারে। এটা কোথায় আছে রিমান্ড? স্যার, 41 আদেশে 23। আচ্ছা বলেন তো, সোলে ডিক্রি শুনেছেন তো? সোলে ডিক্রি এবং মধ্যস্থতার যে ডিক্রি, এই দুইটা কি এক জিনিস কিনা, কোনো পার্থক্য আছে কিনা? জি না, পার্থক্য আছে। ছোলে ডিগ্রি হলো আদালতের অনুমতি ব্যতীত নিজেরা পক্ষসমূহেরা নিজেরাই যে আপোষ মীমাংসা করে, এটা হলো ছোলে ডিগ্রি। আর মধ্যস্থতা হলো আদালত নির্ধারিত করে দেয়, একজন লোক মানে মধ্যস্থতাকারী নির্ধারণ করে দেয়, তখন যে মামলাটা আপোষ নিষ্পত্তি হয় সেটাকে বলা হয় মধ্যস্থ। আচ্ছা, লোকাল ইনভেস্টিগেশন এন্ড লোকাল ইন্সপেকশন শুনেছেন? জি স্যার, শুনেছি। দুইটা কি একই জিনিস? জি একই? জি। পার্থক্য আছে? আছে, পার্থক্য আছে। বলতে পারবেন? স্যার, এই মুহূর্তে মনে করতে পারতেছেন না। আচ্ছা, রিসিভার কি বলেন তো? আচ্ছা, রিসিভার হলো কোনো সম্পত্তি যদি দেখা গেল যে উভয় পক্ষের মধ্যে সেটা হস্তান্তর হওয়ার, মানে কোনো পক্ষের কাছে নিরাপদ না, উভয় পক্ষের মধ্যে হস্তান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন একজন ব্যক্তিকে রিসিভার হিসেবে নিয়োগ করা হয় ওই সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করার জন্য। আচ্ছা, আপনার প্রতি শেষ প্রশ্ন, একতরফা ডিক্রি এবং একতরফা নিষ্পত্তি, এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য কি? একতরফা ডিগ্রি হলো কোনো
মোকদ্দমায় যখন বাদী উপস্থিত থাকে, বিবাদী অনুপস্থিত থাকে, তখন একতরফা ডিগ্রি দেয়, আদালত ডিগ্রি দিতে পারে। আর একতরফা নিষ্পত্তি হলো যখন লিখিত জবাব দাখিল করে না, সমন দেওয়ার পরেও বিবাদী লিখিত জবাব দাখিল করে না, তখন একতরফা নিষ্পত্তি দেওয়া হয়। ঠিক আছে দীপিকা, ভালো থাকবেন, শুভকামনা। নমস্কার। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? শাহ আলম সাহেব, অ্যাডভোকেট হতে চান কেন? একটা মহান পেশা এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করে অর্থ উপার্জন করার জন্যই হতে চান শুধু? মহান পেশা অন্য গরিব আচ্ছা, শাহ আলম সাহেব আপনি কি করেন এখন? করতে যাই স্যার, সিনিয়রের সাথে। অন্য কোনো পেশায় নেই আপনি? সিনিয়রের সাথে কোর্টে রেগুলার যান? আচ্ছা, সর্বশেষ কোন মামলায় আপনার সিনিয়রের সাথে ছিলেন? যৌতুক মামলায় ছিলেন? আচ্ছা, যৌতুক কি বলেন তো? যৌতুক হচ্ছে স্বামী বা স্ত্রী কর্তৃক এক পক্ষ অপর পক্ষের কাছে যে অতিরিক্ত অর্থ দাবি করে তাকে যৌতুক বলে। আচ্ছা, যৌতুকের মামলায় তো ছিলেন, কোন পর্যায়ে ছিল মামলাটা? হ্যাঁ, ঘোষণা শুরু করে শেষ হতো স্যার। বাদীপক্ষ, আমরা তো বাদীপক্ষ ছিলাম। জি, বাদীপক্ষ আসলো, নাম নেগেটিভ ছেড়েছিল। নাম ডেকে ছেড়ে দিল, ওটা কোনো স্টেপে ছিল না? কোন পর্যায়ে ছিল? আসামিকে সমন দেওয়ার পর আসামি আসলো স্যার। সমন দেওয়ার পরে আসামি এসেছিল? তো সমন দেওয়ার পরে আসামি আসলে কি করে, কোর্টে কি করে? সেটা হাজিরা দিয়েছিল স্যার। সমন দেওয়ার পরে আসামি এসে শুধু হাজিরা দেয়? আপনি নিশ্চিত? এটাই ছিল স্যার। তাই ছিল, আপনি তো কোর্টে যান না তাহলে? যান? তাই স্যার। তো আপনি বলতেছেন যে সমন দেওয়ার পরে কোর্টে হাজির হয়। ফৌজদারি মামলায় সমন দেওয়ার পরে যখন হাজির হয়, শুধু হাজির হলেই হবে? জামিন চাই স্যার। জামিন চাইবে? তো এই জামিনটা চাইবে, যৌতুকের মামলায় আসামি এসে জামিন চাইবে কত, কোন আইনের কোন ধারা অনুসারে বলেন? জানা নেই। আচ্ছা শাহ আলম সাহেব, বলেন তো আগাম জামিন কোন কোন আদালতে চাওয়া যায়? আগামী হাইকোর্টে চাওয়া যায়, জজ কোর্টে চাওয়া যায়। তবে জজ কোর্টে জজ কোর্ট মানে কি, জেলা জজ আদালত? আচ্ছা, নিম্ন আদালত যদি কোনো কাউকে জামিন না দেয় তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? ধরেন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুকের মামলায় জামিন চাওয়া হলো, ম্যাজিস্ট্রেট আদালত দেয় নাই, তো এই ক্ষেত্রে আসামি পক্ষের প্রতিকার কি? জজ কোর্ট স্যার। জজ কোর্টে কি মিসকেস? মিসকেস কি? মিসকেস কত ধারায় করে? আপনি কি সিনিয়রের সাথে কি মাঝে মাঝে যান নাকি রেগুলার যান? আর মাঝের দিনগুলোতে কি করে? অন্য কোনো প্রফেশন আছে? তাহলে আপনার চলে কিভাবে? সিনিয়র যাদের সেটাই ছিল স্যার। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আসেন। বসেন। কি আপনাকে হাসি খুশি মনে হচ্ছে, কারণ কি? ভাইবা দিতে আসে, এসে তো সবাই নার্ভাস থাকে, আপনি এত খুশি কেন?
ভালো লাগতেছে কেন? ভাইবা দিতে আসছেন তাই? আচ্ছা আচ্ছা। আপনার নাম? নূর ইসলাম ভুইয়া। নূর ইসলাম ভুইয়া। আচ্ছা ভুইয়া সাহেব, আপনি কি কোর্টে যান? জি স্যার। কোর্টে যান। বলেন তো, একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের হয় কোর্টে? স্যার, একটা ফৌজদারি মামলা প্রথমে আমরা থানায় যাব, সেখানে যদি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে না নেন, তারপরে আমরা আদালতে নালিশ দায়েরের মাধ্যমে। কেন ফৌজদারি মামলা থানায় না গিয়ে কোর্টে দায়ের করা যায় না? সেটা যায়, কিন্তু তারপরে প্রথমে থানায় যেতে হবে। কোথায় বলা আছে প্রথমে থানায় যেতে হবে? স্যার জানা আছে। জানা নেই। আচ্ছা, বলেন যে ফৌজদারি মামলায় তদন্ত এবং অনুসন্ধান এই দুইটার ভিতরে পার্থক্য কি? স্যার, তদন্তটা হচ্ছে সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে করা হয়, এটা শুধুমাত্র পুলিশ কর্মকর্তা অথবা আদালত কর্তৃক নিয়োজিত। আর অনুসন্ধানটা স্বয়ং ম্যাজিস্ট্রেট অথবা আদালত অনুসন্ধান করে থাকেন, অর্থাৎ বিচারের পূর্বে যা কিছু করে সেটা solution। আচ্ছা, পুলিশ কি অনুসন্ধান করতে পারে? না স্যার। পুলিশ পারে না। আচ্ছা ভুইয়া সাহেব, বলেন তো যে ফৌজদারি কার্যবিধির 340 এবং 342 ধারা, এই দুইটা ধারার মধ্যে পার্থক্য কি? স্যার, 340-এ বলা হয়েছে ছাপাই সাক্ষ্য, আর 342-এ বলা হয়েছে আসামিকে পরীক্ষা। অর্থাৎ যখন ফরিয়াদি পক্ষের সাক্ষ্যগুলো শেষ হবে, তখন এই আসামিকে কোনো প্রকার সতর্কতা ছাড়াই তখন তাকে 342 ধারায় পরীক্ষা করবে। তবে এই পরীক্ষার ক্ষেত্রে আসামিকে যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নে যদি তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানান বা মিথ্যাও বলেন, সেজন্য সে দণ্ডিত হবে না স্যার, কিন্তু আদালত অনুমান করছে। আর 340 ধারা আছে স্যার ছাপাই সাক্ষী, অর্থাৎ আসামি বা আসামির সাথে যেসব অভিযুক্তরা আছে তাদেরকে মিথ্যা প্রমাণিত করার জন্য নিজের পক্ষে সাক্ষী দেবে স্যার, সেটা হচ্ছে 340। আচ্ছা, ফৌজদারি মামলায় কখন ক্রস আপিল হয় বলেন? স্যার, ফৌজদারি মামলায় ক্রস আপিল করবো আমরা যখন অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে যাই। সেটা আছে 417 পদে। স্যার, এখানে একটা আসামির দণ্ড দেওয়া হলো, সেই দণ্ড যদি কম হয়ে যায় তখন যিনি ফরিয়াদি ওই দণ্ড বৃদ্ধির জন্য মামলা দায়ের করবেন। আবার যেহেতু একটা দণ্ড প্রদান করা একটা আসামিও ওই দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করবেন। এটা হচ্ছে স্যার। দণ্ড বৃদ্ধির আপিল শুধু কি ফরিয়াদি করতে পারে? না স্যার, এটা পাবলিক প্রসিকিউটর স্যার। পাবলিক প্রসিকিউটর করতে পারে। আচ্ছা ভুইয়া সাহেব, বলেন তো যে জুডিশিয়াল নোটিশ কি? স্যার, জুডিশিয়াল নোটিশ হচ্ছে বিচারিক দৃষ্টিগোচর, অর্থাৎ এমন কিছু বিষয় আছে যেগুলো আদালত ধরে নিছে যে এগুলো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে বিচারিক জুডিশিয়াল নোটিশ স্যার। আচ্ছা, প্রিভিলেজড কমিউনিকেশন শুনেছেন কখনো? শুনেছি স্যার, কিন্তু বলে নাই। কিছু কিছু বিশেষ সম্পর্ক আছে, আপনাকে মনে করাই দিই যে এই সম্পর্ক যে যোগাযোগ, এটা সুরক্ষা দেওয়া যায়। কোথায় আছে? স্যার, এটা সাক্ষ্য আইনের 120 ধারায় আছে, 122 ধারায় আছে, 123 ধারায় আছে। কি আছে এই সকল ধারায় বলতে পারবেন? 120 ধারায় আছে স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী স্যার, 122 ধারায় আছে স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ, 123 ধারায় আছে রাষ্ট্রীয় সাক্ষ্য, 124 আছে স্যার সরকারি বার্তা। ঠিক আছে, ধন্যবাদ। আসেন আসসালামু আলাইকুম। আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? জাকারিয়া। জাকারিয়া নামের অর্থ কি? জাকারিয়া নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো। উনি কে ছিলেন? আচ্ছা জাকারিয়া সাহেব, আপনি কি করেন এখন, কি করছেন? আমি এখন কোন সাইডে প্র্যাকটিস করেন? ওই সাইডে প্র্যাকটিস করেন। আচ্ছা জাকারিয়া সাহেব, আপনি আমাকে বলেন তো যে ফৌজদারি কার্যবিধির 107 ধারায় কখন কোনো পিটিশন দায়ের করে আর 144 ধারায় কখন কোনো পিটিশন দায়ের করে, দুইটা কি এক জিনিস কিনা? শান্তিরক্ষা সদাচরণ
আর 144 দ্বারা হচ্ছে যদি কোনো গণশান্তি মানে একটা শহরে যদি আপনার শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা থাকে সেক্ষেত্রে 144 দ্বারা জারি করে। উভয় ক্ষেত্রেই তো শান্তি ভঙ্গের কথা বললেন, 107-এও শান্তি ভঙ্গ, 144-এও শান্তি ভঙ্গ। 107 হচ্ছে স্যার ওই যে নিউজ লেখাটা দেওয়া হয় ভবিষ্যতে যাতে ওই অপরাধী যাতে ওই কাজটা আর ভবিষ্যতে না করে সেই জন্য তারা সতর্ক করে দেয়। জি। 107 আর 144 দ্বারায় যে ওই যে এলাকায় 144 দ্বারা জারি করেছে ওই এলাকায় যাতে শান্তি ভঙ্গ ব্যাহত না হয় সেই ক্ষেত্রে স্যার 144 দ্বারা জারি। উভয় ক্ষেত্রে প্রতিকার কি? সংক্ষুব্ধ ব্যক্তি কি প্রতিকার আছে বলেন? রিভিশন দেয়। 107-এও রিভিশন, 144-এও রিভিশন, 144 এ রিভিশন দেয়। আর 107 ধারায় যাকে মুসলেখা দিতে বললো তার প্রতিকার কি? স্যার এই মনে করতে পারতেছেন না। বলেন তো পুলিশ স্টেশন কেস এবং এফআইআর কেস এই দুটা মধ্যে পার্থক্য কি? যখন একটা আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় এসে দেওয়া হয় স্যার, থানায় এসে দেওয়ার পরে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি এজাহার দায়ের করেন। এজাহার যখন বিপি 27 পর্বে লিপিবদ্ধ করা হয় তখন সেটা হয় পুলিশ কেস। এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি? এজাহারটা যখন বিপি 27 পর্বে লিপিবদ্ধ করা হয় স্যার তখন সেটা হয় এফআইআর। এজাহারে শুধুমাত্র এজাহারকারী স্বাক্ষর করে, আর এফআইআর এ স্যার সংবাদদাতা এবং। আচ্ছা, আপনার প্রতি শেষ প্রশ্ন, বলেন যে ফৌজদারি মামলার নিষ্পত্তির সময় কতদিন? স্যার ফৌজদারি মামলার নিষ্পত্তির সময় 180 দিন। আর বলেন পারবেন? 180 আর কত? 360 দিন। কত ধারা বলতে পারবেন? 339C। ধন্যবাদ, আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন, শম্ভু শব্দের অর্থ কি? সেই, আচ্ছা। শম্ভুনাথ সেন, আপনি কার অনুপ্রেরণায় আইনজীবী হতে আসছেন? আপনি পেশাগত দিক থেকে এখন কি করতেছেন? আপনার সিনিয়র কে? আচ্ছা, শম্ভুনাথ সেন, বলেন তো যে সময়ের আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে আপনি কি করবেন? আপনি ধরেন আইনজীবী, আপনি একটা সময়ের আবেদন করেছেন, আপনার সময়ের আবেদনটা আদালত নামঞ্জুর করে দিয়েছে, তো এই মুহূর্তে আপনার প্রতিকার কি? রিভিশন করবেন। কি মামলায়? কোন মামলায়? ফৌজদারি মামলায় না দেওয়ানি মামলায়? আর দেওয়ানি মামলায় রিভিশন। রিভিশন কোথায় করে? দেওয়ানি মামলায় কোথায় করে আর ফৌজদারি মামলায় কোথায় করে জানেন? মনে করতে পারতেছেন না। আচ্ছা, বলেন তো দেখি যে প্লি অফ গিলটি এবং কনফেশন এই দুইটা কি এক জিনিস কিনা? পার্থক্য পারবেন? বলেন। যখন কোনো আসামিকে চার্জ করার সময় বলা হয় যে আপনি কে দোষ স্বীকার করেন, তখন যদি কেউ সে বলে হ্যাঁ স্বীকার, তাহলে সেটা বিনিময় করতে হবে। আর কনভিকশন হচ্ছে স্যার বিচারকের সামনে। কনফেশনটা কখন করে জাস্ট এতটুকু বলেন। বিচারের সময়? ম্যাজিস্ট্রেটের সামনে কখন? একটা মামলা কোন পর্যায়ে? মনে করতে পারতেছেন না। তো আপনার প্রতি সর্বশেষ প্রশ্ন, বলেন রেস জুডিকাটা কোথায় আছে?
ঠিক আছে, ধন্যবাদ, আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? আরাফাত হোসেন। আপনার নামের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, চিনেন? কে বলেন তো? ইয়াসির আরাফাত। আরাফাত সাহেব, আপনি এই মুহূর্তে কি করছেন? অন্য কোনো পেশায় আছেন? কি করতেছেন? কোর্টে প্র্যাকটিস করতেছেন। দেওয়ানি আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে বলেন? কয় শ্রেণীর? কি কি? আর কেউ নেই? আর কারা আছে? সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজের নাম পরিবর্তন করা হয়েছে, জানেন? কি বলে এখন? সিভিল জজ। দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার কি? এই যে যাদের নাম বললেন এনাদের আর্থিক এখতিয়ার কি জানেন? কি বলেন? আর্থিক এখতিয়ার হচ্ছে আপনার সিনিয়র সহকারী জজ হচ্ছে আপনার 1 থেকে 25 লাখ টাকা। আপনার সহকারী জজ হচ্ছে আপনার সহকারী জজ হলো 1 থেকে মনে করতে পারতেছেন না। আপনি কোন সাইডে প্র্যাকটিস করেন? আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে? সিনিয়র স্যার ওয়েসে প্র্যাকটিস করে। ওই সাইডে প্র্যাকটিস করে। আচ্ছা বলেন যে ফৌজদারি মামলা, সিআর মামলা, এই সিআর মামলা আমলে নিতে পারে কোন ধরনের বিচারক? বিচারিক ম্যাজিস্ট্রেট কারা? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর কেউ পারে না? পারে। কারা পারে? আপনার দায়রা জজ বলে দিতে পারে স্যার। দায়রা জজকে আমলে নিতে পারে? দায়রা জজ যে মামলাগুলো করা হয় স্যার, আমলে নিতে পারে? পারে স্যার। কি মামলা আমলে নিতে পারে বলেন? কপিরাইটের মামলা, তারপর আপনার কপিরাইটের মামলা তো দেওয়ানি আদালতে করে, ফৌজদারি আদালতে, দায়রা আদালতের কাছে করা যায়? আচ্ছা সর্বশেষ প্রশ্ন আপনার জন্য, যে প্লি অফ এলইবি শুনেছেন? কি বিষয়টা কি? কে দাবি করে? বাদী দাবি করে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি আপনার নাম বলেন? বরকত আলী মীর। কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জ বার। বরকত আলী মীর, বয়স কত আপনার? 40। এতদিন কি করছেন? স্যার আমি প্রথমে পড়াশোনাকালীন সময় সরকারি জবের জন্য চেষ্টা করছি, হয়নি, পরে এলএলবি করছি এবং 2020 সাল থেকে এই পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। সরকারি জবের জন্য চেষ্টা করছেন তো কত বছর বয়স পর্যন্ত? স্যার 30 বছর। 30 বছর। আর এই 10 বছর কি করছেন? স্যার এরপরে যে লতে ভর্তি হয়েছি, এই সাথে প্র্যাকটিস করতেছি আর এই। আচ্ছা, আপনি আইনজীবী হতে চাচ্ছেন কেন? স্যার আইনজীবী একটা সম্মানিত পেশা এবং এর সাথে নিজের চলার জন্য যে অর্থ প্রয়োজন সেটা ইনকাম করা যাবে। সম্মানিত পেশা এজন্য নাকি অন্য কোনো চাকরি না পেয়ে এরপরে এদিকে এসেছেন? এটা সম্মানিত পেশা। সম্মানিত পেশা। তাহলে আগে চেষ্টা করেন নাই কেন? স্যার প্রাথমিক অবস্থায় আসলে এদিকে আমার অত চোখ ছিল না, পরবর্তীতে আমার পারিবারিক অনুপ্রেরণায় এদিকে আসছে। আচ্ছা, বরকত আলী মীর, আপনার সিনিয়র কে? লার্নার সিনিয়র আলহাজ জুলফিকার রহমান। আচ্ছা, আলহাজ শব্দের অর্থ কি? যিনি হসপিটাল আছেন ওনাকে আলহাজ বলা হয়।
এটা কি লাগানো বাধ্যতামূলক? স্যার না, লিখিত সিনিয়রদের নামের আগে লাগানো থাকে, তো তাহলে আগে থাকে না। আপনিও কি লাগাবেন? স্যার এটা তো বাধ্যবাধকতা নাই লাগানো। আচ্ছা, অ্যাডভোকেট এবং লয়ার এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? অ্যাডভোকেট এবং lawyer বাংলাদেশে তো স্যার উভয়টা ব্যবহার করা হয়, যে কথা আমি নিজের দৃষ্টি থেকে কোনো পার্থক্য দেখি না। কোনো পার্থক্য দেখতেছেন না? ওকে। তো বরকত আলী মীর সাহেব, আপনি কি কোর্টে যান রেগুলার? হ্যাঁ যাই। সর্বশেষ কোন মামলায় শুনানি ছিলেন আপনার সিনিয়রের সাথে? একটা যৌতুকের মামলা শোনা নিতেছিলাম। যৌতুকের কি মামলা, কোন আইনের, কত ধারা বলেন? স্যার এটা যৌতুক নিরোধ আইন 4 ধারা। 4 ধারায় কি আছে? স্যার এটা ছিল ওই যে যৌতুক দাবি করছে, এই স্বামী স্ত্রীর কাছে যৌতুক দাবি করছে। কোন আইনের 4 ধারা বলেন তো? নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনের। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4 ধারায়। আচ্ছা, এটা বলেন তো যে যৌতুক নিরোধক আইনে কখন মামলা হবে আর কখন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হবে জানেন? যৌতুক যখন এক স্বামী স্ত্রীর কাছে যৌতুক দাবি করে তখন যৌতুক নিরোধক আইনের মামলা। তাহলে আপনি তো দাবির কথা মাত্র বললেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, ভুল হয়েছে? আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইন যে ট্রাইব্যুনাল, যে আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই মামলা কি সরাসরি কোর্টে করা যায় জানেন? হ্যাঁ যায়। তো বরকত আলী মীর, ধন্যবাদ, আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ। আপনার নাম? শেখ সাইদুল বাহার। সাইদুল বাহার। আচ্ছা বাহার সাহেব, আপনি কি করেন? স্যার আমি শিক্ষানবিশ হিসেবে স্যার সিনিয়রের সাথে প্র্যাকটিস করতেছি। শিক্ষানবিশ হিসেবে আছেন? শিক্ষানবিশ হিসেবে আছেন নাকি অন্য কোনো পেশায় নিয়োজিত আছেন? না স্যার, শিক্ষানবিশ হিসেবে। আপনার বয়স? স্যার আমার বয়স 40। 40 বছর। তো বাহার সাহেব, আপনার এলএলবি সার্টিফিকেটে তো আছে আপনি এলএলবিতে 3rd ক্লাস পেয়েছেন নাকি? মানে কারণ কি, পড়াশোনা করেন নাই? স্যার পড়াশোনা করেছিলাম স্যার, তারপর এত দেরিতে কেন, এতদিন কি করছেন? স্যার ছোটবেলার থেকে স্যার ইচ্ছা ছিল স্যার আইনজীবী হবে, স্যার পারিবারিক চাপে স্যার এটা হয়ে ওঠে স্যার। আইনজীবীতে হতে চাচ্ছেন, কে আপনাকে অনুপ্রাণিত করেছে? স্যার আমার আম্মা। আপনার আম্মা। তো বাহার সাহেব, আপনাকে কোন বিষয় থেকে প্রশ্ন করব বলেন? স্যার সব বিষয়ে মোটামুটি পড়াশোনা করেছি, আপনি যেটা ভালো করে করেন স্যার। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনি এলএলবিতে যে সকল সাবজেক্টগুলো পড়েছেন, এরকম 3টা সাবজেক্টের নাম বলেন। স্যার ফৌজদারি কার্যবিধি 1898, দণ্ডবিধি 1860, সাক্ষ্য আইন 1872। 1872। আচ্ছা ধন্যবাদ। সাক্ষ্য আইন এটা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? স্যার দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে। দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। বলেন তো ডিজিটাল রেকর্ড কি? ডিজিটাল রেকর্ড স্যার একটা স্যার একটা সাক্ষ্য। কি বিষয়টা কি, কোনগুলোকে ডিজিটাল রেকর্ড বলে? স্যার এটা হচ্ছে ফটোগ্রাফি, ভিডিও, অডিও রেকর্ড। এটা কি এখন সাক্ষ্য? আপনি নিশ্চিত? আচ্ছা বাহার সাহেব, আপনার প্রতি সর্বশেষ প্রশ্ন যে একটা ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে আদালত যদি ভুল করে তাহলে সেই চার্জের পরিণতি কি হতে পারে? স্যার সেই ক্ষেত্রে চার্জ কি এটা জানেন? চার্জ কি? অভিযোগ গঠন। অভিযোগ গঠন। চার্জ আর চার্জশিটের মধ্যে পার্থক্য কি? স্যার চার্জশিট হচ্ছে স্যার পুলিশ যেটা পুলিশ রিপোর্টে যেটা দেয় স্যার সেটা চার্জশিট। আর চার্জ আদালত স্যার যেটা অভিযোগ গঠন করে স্যার এটা হচ্ছে।
আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম কি? হুসাইন কারি। হুসাইন কারি। আপনি কি কারি? স্যার কারি হচ্ছে আমাদের বংশ। আর এমনিতে কারি কাদের বলে বলেন তো? কারি যারা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে দেখে তাদের কারি বলা হয়। আপনি কি পারেন? পারি। তা সেই হিসেবে তো আপনি কারি বলাই যায় নাকি? আচ্ছা, হুসাইন কারি। আপনার বয়স? স্যার 29 বছর। 29 বছর। হুসাইন কারি লিখিত পরীক্ষা কেমন দিয়েছিলেন? স্যার মোটামুটি সব লিখেছিলেন? স্যার 95 মার্ক পেয়েছিলাম। আচ্ছা, কি লিখেন নাই? 5 মার্ক কোনটা লিখেন নাই বলেন? দণ্ডবিধিতে একটা প্রশ্ন ছিল 3টা অপশন, ওইখানে আমি 2টা অপশন ভাবে লিখে চলে আসছি। পরবর্তীতে পরীক্ষা থেকে বের হয়ে দেখছি যে 3টা অপশন ছিল। আচ্ছা, আপনি যে আইন পেশায় আসতে চাচ্ছেন কেন, মানে কে আপনাকে অনুপ্রাণিত করেছে? স্যার আমার ভাই বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ কালিমুল্লাহ সাহেবের অনুপ্রেরণায় মূলত আইন পেশায় আসা। আচ্ছা, তো হুসাইন কারি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সর্বোচ্চ সাজা কি জানেন? স্যার ফাঁসি। ফাঁসি নাকি মৃত্যুদণ্ড? স্যার মৃত্যুদণ্ড। ফাঁসি আর মৃত্যুদণ্ডের মধ্যে পার্থক্য কি বলেন? ফাঁসি হচ্ছে দায়ের আদালত দিতে পারে, কিন্তু ওইটা কার্যকর করার জন্য হাইকোর্টের অনুমতি দায়রা আদালত মৃত্যুদণ্ড দিতে পারে না? পারে। তাহলে ফাঁসি আর মৃত্যুদণ্ডের মধ্যে পার্থক্য কি? সঠিকভাবে বলতে পারতেছেন না। আচ্ছা, হুসাইন কারি সাহেব, আপনার প্রতি সর্বশেষ প্রশ্ন, বলেন যে খুন সহ ডাকাতি, এই বিষয়টা কোথায় আছে এবং শাস্তি কি? স্যার 396 ধারা আছে দণ্ডবিধি, সর্বোচ্চ সাজা আছে মৃত্যুদণ্ড। ঠিক আছে, ধন্যবাদ। আসেন, শুভকামনা। আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? সুজন শেখ। সুজন সাহেব কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জ বার। আচ্ছা, আপনার সিনিয়র কে? আপনার যে অ্যাপ্লিক্যান্ট ফর্ম, সেখানে তো দেখা যাচ্ছে যে আপনার সিনিয়র ঢাকা বারের। আপনি গোপালগঞ্জ বার বললেন কেন? সে তো আপনি জয়েন করতে চান, কিন্তু আপনি তো কোন বারের আন্ডারে ইন্টিমেশন জমা দিয়েছেন? ঢাকা বারে। কোর্টে যান নাই বোধহয় কখনো? কোন বারে গেছেন? এখন কোথায় প্র্যাকটিস করেন? এখন গোপালগঞ্জ বারে করেন। আচ্ছা, তো সুজন সাহেব, ঢাকা বারের বর্তমানে ঢাকার যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বর্তমানে কে বলেন? মনে নাই। সুজন সাহেব, আপনার ভার্সিটি কোনটা? এটা কোথায়? গোপালগঞ্জ। তো আপনার হোম ডিস্ট্রিক্ট কোনটা? গোপালগঞ্জ। তাহলে ঢাকা বারে ইন্টিমেশন কেন দিয়েছেন? পরে সিদ্ধান্ত নিয়েছেন যে গোপালগঞ্জে করবেন। আচ্ছা, সুজন সাহেব, লিখিত পরীক্ষা কেমন দিয়েছেন? সব লিখেছেন? আচ্ছা, আপনাকে কোন বিষয় থেকে প্রশ্ন করব বলেন? 7টা সাবজেক্ট পড়ছেন, আর পড়েন নাই? আচ্ছা, বলেন তো বাংলাদেশ সংবিধানে কয়টা অনুচ্ছেদ আছে? মনে নেই। আপনি তো অনার্স থেকে এসেছেন, এলএলবি অনার্স না আপনি? বলেন তো যে মুসলিম আইনে একজন মুসলিম নারী, তিনি যদি একজন খ্রিস্টান পুরুষের সাথে বিবাহ বন্ধনে লিপ্ত হয়, তাহলে এই বিয়েটার আইনগত ফলাফল কি? এটা কি বৈধ, অবৈধ নাকি অনিয়মিত? কি বিবাহ?
অনিয়মিত। আর মুসলিম পুরুষ যদি অন্য ধর্মের কাউকে বিয়ে করে? বৈধ। ঠিক আছে, ধন্যবাদ সুজন সাহেব, ভালো থাকবেন।